কিছু কিছু কথা আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এবং সেগুলোকেই সত্যি জানি এবং সেগুলোকেই আমরা মানি। যেমন ধরুন, আমরা অনেকেই বলে থাকি যে একজন মেয়েই বোঝে আর একটা মেয়ের দুঃখ, আর একটা মেয়ের কষ্ট, তার মনের ব্যথা। আবার আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এবং এটা বিশ্বাসও করি যে একজন মায়ের কাছে তার সন্তানের থেকে ঊর্ধ্বে আর কিছুই হয় না। একজন মা সবসময় বোঝে যে তার সন্তানের জন্য কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, এবং তার সন্তান যাতে নিরাপদে থাকে, ভালো থাকে, সেই দিকটাই কিন্তু একজন মায়ের কাছে সব থেকে বেশি গুরুত্ব পায়। কিন্তু আজকালকার দিনে এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই অর্থহীন হয়ে যাচ্ছে। কেন আমি এই কথাটা বলছি সেটা যদি কারণ জানতে হয়, তাহলে আপনাদেরকে আজকের এই ঘটনাটা শুনতে হবে। আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন, তিনি তার নিজের জীবনের এমন একটা সত্যি এবং এমন একটা দুঃখ কষ্টের দিক তুলে ধরেছেন, যে ঘটনাটা পড়ার পরে আমি বুঝতে পারছিলাম না যে আমি কি ভাববো। কারণ এই ঘটনাটার মধ্যে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, তিনিও এমন কিছু কিছু কাজ করেছেন যে এই ঘটনাটা শোনার পরে না আপনারাও হয়তো সেই মানুষটাকে জাজ করতে পারেন, তাকে আপনারা খারাপও বলতে পারেন। সেটা আমারও কিন্তু একটা সময় মনে হয়েছে। কিন্তু আপনারা যখন পুরো ঘটনাটা শুনবেন, আপনি বুঝতে পারবেন আপনারা যে একটা মানুষের সাথে এইরকমও হয়। এতটা কষ্ট, এতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একটা মানুষ যদি যায়, তাহলে সত্যিই তো সেই মানুষটার কী করবে। আজকের এই ঘটনাটা শুধুমাত্র একটা হৃদয় বিদারক ঘটনাই নয়, কিন্তু এই জিনিসটা সমাজের একটা অন্য দিককে কিন্তু একেবারে বেআব্রু করে দিয়েছে, এবং এরকম ঘটনা হয়তো আপনাদের আশেপাশেও ঘটছে, হয়তো সেভাবে সামনে আসছে না। তো আজকের ঘটনাটা আমি সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ শুনুন প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি। কারণ এই ধরনের কাজ হয়তো কেউ কেউ করে ফেলছেন, কিন্তু তার পরিণতিটা যে কতটা খারাপ হচ্ছে সেটা হয়তো অনেকেই বুঝতে পারেন না। আজকের ঘটনাটা ভীষণ স্পেশাল। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবে না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, এই ঘটনাটা আপনাদের হয়তো নতুনভাবে অনেক কিছু ভাবতে বাধ্য করবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আমাদের চ্যানেলের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে আমাদের কাছে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেই আইডিতেই ইমেল পাঠাবেন। আর অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ, কিন্তু একটু সময় আমাদেরকে দিন। আমরা প্রত্যেকটা ঘটনা পড়ে সেগুলোকে পর্যালোচনা করে তবেই কিন্তু আমরা চ্যানেলে প্রচার করি। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন, তিনি নিজের সম্পর্কে যেটুকু জানিয়েছেন যে তিনি বর্তমানে একটি প্রাইভেট এমএনসি কোম্পানিতে চাকরি করেন। উনি জানিয়েছেন যে এই পৃথিবীতে ওনার কেউ নেই, শুধু ওনার একটি পোষ্য আছে, তাকে উনি ভীষণ ভালোবাসেন। আর আমাদের চ্যানেলের ঘটনা মন দিয়ে শোনেন, খুব ভালো লাগে। উনি আমাদের চ্যানেলের একদম প্রথম দিককারই সাবস্ক্রাইবার। অনেকবার ভেবেছিলেন উনি যে ওনার জীবনের এই ঘটনাটা লিখে পাঠাবেন, কিন্তু লিখতে গিয়েও উনি বারবার পিছিয়ে এসেছেন। এরকম ৬-৭ বার নাকি হয়েছে যে উনি ইমেলটা টাইপও করেছিলেন, বাট কোনো একটা কারণে উনি পাঠাননি। লজ্জা লেগেছিল, ভয় লেগেছিল, বাট আলটিমেটলি উনি ওনার জীবনের সেই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন। এবং কেন উনি ৫-৬ বার ইমেলটা টাইপ করেও পাঠাতে পারেননি ইমেলটা, সেটা যখন আপনারা ঘটনাটা শুনবেন না, বুঝতে পারবেন। এবং সত্যি বলতে কি, আমার তো চোখ দিয়ে রীতিমতো জল পড়ছিল যখন আমি ঘটনাটা শেষ করলাম পড়া। আমার মনে হয় আপনাদেরও কারো কারো হৃদয়কে খুব ছুঁয়ে যাবে আজকের এই ঘটনাটা। তো সঙ্গত কারণেই উনি নিজের নামটা প্রকাশ করতে বারণ করেছেন, এবং এক্স্যাক্ট ঠিকানাগুলোও আমি আপনাদেরকে এখানে বলতে পারবো না, হয়তো শহরের নামটা আমি বলবো। এটা কলকাতা শহরেরই ঘটনা, বাট আর কোনো ডিটেলস আমি এখানে দিচ্ছি না। আচ্ছা, উনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি, বাট উনি ইমেলের লাস্টে রিকোয়েস্ট করেছেন নিজের মতো করে একটু গুছিয়ে ঘটনাটা বলতে, কারণ কিছু জিনিস উনি আগে পরে করে লিখে ফেলেছেন। তো অবশ্যই আমি ভালোভাবে আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরার চেষ্টা করছি। তো ইন্ট্রোডাকশানে আমি আপনাদেরকে বললাম যে
অনেক সময় এরকমই হয় যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে যায়, মেয়েরাই মেয়েদের দুঃখ কষ্ট জেনে বুঝে তাদেরকে আরও কষ্ট দেয়। এরকম ঘটনা আমরা অনেক সময়ই বিভিন্ন জায়গায় খবরে বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনতে পাই। কিন্তু আজকের ঘটনাটা কিন্তু আরও বেশি ইউনিক, কারণ এটা একজন মানুষের সাথে ঘটেছে এবং সেটা ঘটেছে তারই বাড়ির লোকেদের দ্বারা। এবার আমি প্রথম থেকে ঘটনাটা বলি। সেটা হচ্ছে আজকের এই ঘটনাটা, মানে আমি ওনাকে দিদি বলে সম্বোধন করছি এই ঘটনাটা বলার সময়। তো এই দিদি আর দিদির ভাই, এই দুজন হচ্ছে সিবলিং। তো দিদির মা বাবা, দিদির ভাই, দাদু ঠাকুমা একদম সবাই মিলে একটা বাড়িতে থাকতো। দিদি বড় এবং ওনার ভাই ছোট, এবং ছোটবেলা থেকেই উনি দেখেছিলেন যে ওনার বাবা আর মায়ের মধ্যে খুব একটা মতের মিল হয় না। এবার যেহেতু দাদু ঠাকুমা রয়েছে, তো মাঝে মধ্যে যদি ওনার বাবা আর মায়ের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হতো বা অশান্তি হতো, তো সঙ্গে সঙ্গে দাদু ঠাকুমা এসে বিষয়টাকে আর কি মীমাংসা করে দিত এবং তারপরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যেত। এবার ছোটবেলা থেকেই দিদি একটু ভাবুক প্রকৃতির মানুষ ছিল। দেখবেন ছোট ছোট বাচ্চারা, কিছু কিছু বাচ্চা হয় যারা ঠিক আছে একটু খেলা নিয়ে ভুলে যায়, খাবার দিলে ভুলে যায় অনেক কিছু, কিন্তু দিদি এরকম বাচ্চা ছিল না। ছোট থেকেই পরিবারে কি হচ্ছে, কে কি বলছে, কে কি ভাবছে, এগুলো দিদিকে খুব প্রভাবিত করত, দিদির মনকে খুব প্রভাবিত করত। আর দিদির যিনি দাদু ছিলেন, সেই দাদু দিদিকে ভীষণ ভালোবাসতেন। এবার মানে দিদির কাছে দাদু একেবারে ভগবানের মতো ছিল। মানে উনি লিখেছেন যে ছোট ছোট বাচ্চাদেরকে যেমন তার বাবা মায়ের অনেক কিছু কিনে দেয়, তারপরে তাদের মানে বাবা মায়ের জন্য ওয়েট করে বাচ্চারা যে কখন বাবা মা আসবে, কি আমার জন্য হাতে করে নিয়ে আসবে, আবদার করে। তো দিদির কাছে এই সমস্ত আবদার ভালোবাসার জায়গাটা ছিল ওনার দাদু। পরিবারে ওনার ঠাকুমা ঠিকঠাক ছিলেন, কিন্তু একটা জিনিস উনি ছোট থেকেই বুঝতে পারতেন যে মানে কন্যা সন্তান যেহেতু প্রথম বাড়িতে হয়েছে, সেই জন্য কিন্তু ওনার ঠাকুমা খুব একটা খুশি ছিলেন না। উনি কিন্তু এই দিদির ভাইকে খুব ভালোবাসতেন, ভাইকে খুব আহ্লাদ দিতেন, ভাইয়ের জন্য নাড়ু বানাতেন, এই বানাতেন ওই বানাতেন, এগুলো সবসময়ই চলতো। কিন্তু দিদির জন্য খুব একটা কিছু কিন্তু বাড়িতে স্পেশাল হতো না। বাট ওনার দাদু যেহেতু ওনাকে খুব ভালোবাসতেন এই নাতনিকে, উনি কিন্তু এই দিদির জন্য অনেক কিছু নিয়ে আসতেন। যাই হোক, ছোট থেকে উনি বাবা মায়ের মধ্যে বেশ অনেক ঝগড়া অশান্তি এসব দেখেই বড় হয়েছেন, এবং আস্তে আস্তে এভাবেই ওনার দিন কেটেছে। বাট উনি একটা জিনিস দেখতেন যে ওনার ভাই আবার এই জিনিসগুলোকে খুব একটা পাত্তা দিত না। ভাই ভাইয়ের মতো, ভাই ওনার থেকে ছোটও ছিল বয়সে, কিন্তু ভাইকে সবাই খুব আদর করতো, ভাই বাইরে খেলতে চলে যেত। হয়তো বাড়িতে সেদিন একটা ঝগড়া অশান্তি হয়েছে, দিদির মনটা খুব খারাপ হয়ে থাকতো। মানে দিদি খেলতেও যেত না, পড়তে বসতেও ভালো লাগতো না, ভাবতো যে কেন আমাদের বাড়িতে এরকম ঝগড়া অশান্তি হয়। আর ওই যে বললাম যে বাড়ির প্রথম সন্তান, কন্যা সন্তান হিসেবে মানে দিদি বুঝতে পারতো যে দিদির বাবা বলুন, মা বলুন, দিদির ঠাকুমা, এরা কেউই না দিদিকে অতটা যে খুব পছন্দ করতো বা খুব প্রায়োরিটি দিত তা কিন্তু নয়। এটা কিন্তু দিদিকে ছোটোবেলা থেকে, একদম ছোট থেকেই খুব হার্ট করতো, একটু খারাপ লাগতো দিদির। যাই হোক, তো আস্তে আস্তে দিদি বড় হচ্ছে, ওনার দাদু ঠাকুমার বয়স বাড়ছে। তো একটা সময় ওনার ঠাকুমা মারা গেলেন, তার কিছুদিন পরে ওনার দাদু মারা গেলেন। এইভাবে বাড়িতে যে হাসি খুশি, বাড়িতে একটা পুজো আর্চার যে একটা পরিবেশ ছিল, সব কিছু যেন আস্তে আস্তে ওনার দাদু ঠাকুমা মারা যাওয়ার সাথে সাথে সব হারিয়ে গেল। এবং দিদিকে ওনার দাদু ভীষণ ভালোবাসতো। তারপরে ওই যে বললাম আদর আবদার করা, কিছু একটা কিনে দেওয়া, সামনে মেলা হলে মেলাতে কি কিনবি বল, তোকে নিয়ে গিয়ে কিনে দিচ্ছি, এই যে ভালোবাসার জায়গাটা, এই যে একটা শান্তির জায়গা, সেইটা দিদির জীবন থেকে আস্তে আস্তে চলে গেল। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এর কিছুদিন আগে আমি একটা এপিসোডে একটা ঘটনা বলেছিলাম, সেখানে কিন্তু আমি এরকম মানে এইটুকু অংশ আর কি আমি সেম পেয়েছি, যেখানে ওনারও ঠাকুমা ওনাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার মানে তারা চলে যাওয়ার পর উনি সেই ভালোবাসাটাকে আজীবন মিস করে গেছে। সেই ভালোবাসা, সেই আদর, সেই একটা কিছু কিনে দেওয়া, সেটা হয়তো খুব সাধারণ জিনিস, কিন্তু সেই ভালোবাসা মাখানো সেই জিনিসটা তিনি আজও মিস করেন। সত্যি দাদু ঠাকুমা দিদা এনাদের ভালোবাসাগুলো না একটু অন্যরকমই হয়তো হয়। যাই হোক, আমি আবার ঘটনায় ফিরি। তো এবার যখন ওনার দাদু এবং ঠাকুমা দুজনেই মারা গেলেন, ওনাদের মানে দিদির বাড়ির কন্ডিশন আরও খারাপ হতে থাকলো।
মানে ওনার বাবা মায়ের মধ্যে আগেও ঝগড়াঝাটি হতো এবং একটা মনোমালিন্য প্রথম থেকেই ছিল, সেটা দিদি বুঝতেও পারতো। কিন্তু যতদিন ওনার দাদু ঠাকুমা বেঁচে ছিল এই ঝগড়া অশান্তিগুলো না খুব একটা বড় আকার ধারণ করতো না। বাট ওনার দাদু ঠাকুমা মারা যাওয়ার পরে এই মনোমালিন্য বলুন বা এই ঝগড়া অশান্তি বলুন, এগুলো আরও বাড়তে লাগলো এবং বাড়তে বাড়তে একটা এমন পজিশনে চলে গেল যে সেখানে আর একসাথে সবার থাকাটা, মানে একসাথে ওনার বাবা মায়ের থাকাটা আর পসিবল হলো না। তো ওনার মা বাইরে চাকরি বাকরি কিছু করতেন না, উনি একদম পিওর গৃহবধূই ছিলেন। বাট স্টিল ঝগড়া অশান্তি এতটাই বেড়ে যায় যে ওনার মা ডিসিশন নেন যে উনি আর এই বাড়িতে থাকবেন না, ডিভোর্স নেবেন ওনার বাবার থেকে। এবং ওনার মনে আছে দিদির যে ওনার বাবা কিন্তু এই ডিভোর্সের কথা শুনে ওনার মাকে বলেছিল যে তুমি যে ডিভোর্স নেবে বলছো, তুমি কি খাবে, তুমি তো কোনো চাকরি বাকরিও করো না, আর তোমার বাপের বাড়ির অবস্থাও যে খুব বিশাল ভালো তা নয়, তো তুমি কিভাবে কি করবে। তো তখন ওনার মা একটাই জিনিস ভেবে নিয়েছিল যে যাই হোক, আমি যেভাবেই হোক নিজের পেটটুকু চালিয়ে নেব, তো আমি এই সংসারে আর থাকবো না। যাই হোক, তো এরপরে আরও অনেক কিছু হয়, অনেক ঝগড়া অশান্তি হয়, অনেকে বোঝায়, বাট কোনো কিছুই সেভাবে আর ওয়ার্ক করে না। আনফর্চুনেটলি ওনার বাবা মায়ের ডিভোর্সটা হয়ে যায়। এবার ডিভোর্স যখন হয় তখন বুঝতেই পারছেন যে দুটো ছেলে মেয়ে রয়েছে, ডিভোর্সের সাথে সাথেই বলা যেতে পারে একটা বিশাল ব্যাপার চলে আসে যে তাহলে ছেলে মেয়ে দুজন কার কাছে থাকবে। তো ওনার বাবা ওনাকে আর কি যখন ডিভোর্স হয় ওনার বাবা বলেন যে যেহেতু ওনার বাবা মা কেউই বেঁচে নেই, দাদু ঠাকুমা দুজনেই গত হয়েছেন, উনি বলেন যে আমি মেয়েকে কি করে রাখবো, মেয়ের তো একটা সেফটির ব্যাপার রয়েছে, আর একজন মহিলা বাড়িতে না থাকলে আমি মেয়েকে কি করে রাখবো, মেয়েকে রেখে আমি অফিস করব কি করে। আর ছেলেটাও তখন এমন কিছু বিশাল বড় নয়। তো স্বাভাবিকভাবেই দিদির যিনি মা ছিলেন তার কাছেই দিদি এবং দিদির ভাই চলে গেল এবং ওনার বাবা একা হয়ে গেলেন। এবার ওনারা দাদু ঠাকুমার, ওনার যে দাদু দিদার যে বাড়ি, মানে ওনার যে মামা বাড়ি, সেখানে গিয়ে উঠলেন এবং সেখানে দিদির মা তার সম্পত্তি, মানে বাপের বাড়ির যে সম্পত্তি পেয়েছিল সেখানে আর কি দুটো ঘর, একটা বাথরুম, একটা কিচেন সম্পত্তি, মানে ওনাদের একটা বড় বাড়ি ছিল ওনার মামা বাড়িতে। তো সেই বড় বাড়ির সম্পত্তি হিসেবে এইটা পায়। সেটা খুব ছোট ছোট ঘর, বাট স্টিল ঠিক আছে। দিদি একটা ঘরে থাকতো, দিদির মা দিদির ভাইকে নিয়ে একটা ঘরে থাকতো এবং ঠিকঠাক মতো মোটামুটি চলে যাচ্ছিল, যেটুকু যা সেভিংস ছিল। তারপরে দিদির মা একটা জায়গায় চাকরি নিলেন, একটি সংস্থায় চাকরি নিলেন এবং সেখানে কাজ শুরু করলেন। এবার দিদির মা তো কাজ করা শুরু করলেন, আর এদিকে দিদিকে কিন্তু পুরো ঘরটা সামলাতে হতো, মানে দিদির ভাইকে সামলানো, নিজের পড়াশুনো, ঘরে টুকটাক যে কাজকর্ম থাকে সেগুলো করা। এই করতে করতে অনেক অল্প বয়সেই দিদির মধ্যে কিন্তু প্রচুর ম্যাচিউরিটি চলে আসে এবং আস্তে আস্তে দিদি বুঝতে পারে যে দিদির মা দিদির উপরে প্রচণ্ড বেশি ভরসা করছে, যেটা হয়তো ওইটুকু মেয়ের উপরে করার কথা নয়। মানে দিদির ভাই স্কুল থেকে এলে তাকে খাবার দিতে হবে, সে পড়তে যাচ্ছে কিনা তার বইটা গুছিয়ে দিতে হবে। এদিকে দিদিও কিন্তু খুব যে বিশাল বড় মেয়ে তা কিন্তু নয়। যাই হোক, দিদি সংসারের কাজকর্ম করে নিজের পড়াশুনো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছিল। হঠাৎ করেই যেটা হলো সেটা হচ্ছে যে দিদির মা হঠাৎই বললেন যে মানে দিদির মা যে তার বাপের বাড়ির সম্পত্তি হিসেবে যে অংশটুকু পেয়েছিল সেটা দিদির মা ওনারই এক কাজিনকে বিক্রি করে দিলেন এবং সেখান থেকে উনি যা টাকা পেলেন সেই টাকা দিয়ে কলকাতাতেই একটা ছোট্ট ফ্ল্যাট উনি কিনে নিলেন। এবার কারণটা যেটা সেই সময় দিদি শুনেছিল যে যেহেতু দিদির মা একটি সংস্থায় চাকরি করতেন, তো সেই সংস্থায় যাতায়াত করার জন্য দিদির মায়ের বেশ অনেকটা সময় চলে যাচ্ছিল। তো উনি ওখানে আরও আত্মীয় স্বজন, ওনাদের আর কি জ্ঞাতি গোষ্ঠী সবাই ছিল। তো তারা নাকি মাঝে মধ্যে বলতো যে কি ব্যাপার, তোমার এত রাত হচ্ছে কেন, তোমার দুটো ছেলে মেয়ে রয়েছে, এরা না খেয়ে বসে আছে। তো এরকম ঘটনা বারবার ঘটছিল। আর সত্যি দিদি তো তখন রান্না তো করতে পারতো না, তো দিদি বসে থাকতো যে কখন মা আসবে, খাবার দাবার হবে বা মা খাবার নিয়ে আসবে, তারপরে খাওয়া হবে। তো সেই জন্য ওনাদের যারা আত্মীয় স্বজন ছিল তারাও দিদির মাকে বলতো যে তুমি একটা তাহলে কাজের লোক বা রান্নার লোক রেখে যাও, এরকম কিছু একটা আর কি বলতো। বাট সেগুলো তো সেই মুহূর্তে সম্ভবপর হচ্ছিল না, তো সেই জন্য কথাবার্তা সৃষ্টি হতো।
তো সব কিছু মিলিয়েই দিদির মা সময় বাঁচানোর জন্য দিদির মা আর কি তার ভাগের জায়গাটা এক কাদিনকে বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে উনি কলকাতাতেই একটা জায়গায় ফ্ল্যাট কিনলেন। এবার ফ্ল্যাট কিনেছেন, ভালো কথা, সেখানে আবার নতুন করে সমস্ত কিছু সেট আপ করে একটা সংসার করা শুরু হলো। সেখানেও দিদির উপর একটা বিশাল চাপ পড়েছিল। যাই হোক, তো এভাবে চললো কিছুদিন। এরপরে যেটা দিদি লক্ষ্য করে যে একটি লোক দিদির মায়ের সাথে মাঝে মধ্যেই বাড়িতে আসতেন। মানে অফিস ফেরত হয়তো দিদির মায়ের সাথে তিনি বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে সেই লোকটার সাথে দিদির মা হয়তো গল্প করতেন, খাওয়া দাওয়া করতেন, দিদির ভাইও খাওয়া দাওয়া করতো এবং লোকটির ব্যবহার যথেষ্ট ভালো ছিল। এবং দিদি একবার জিজ্ঞেস করে যে লোকটি কে, তো দিদির মা বলেন যে তার কালিগ হয়, বন্ধুর মতো। এবং মাঝে মধ্যে ওই লোকটা ওনাদের বাড়িতে আসতো। এবং এইভাবে আস্তে আস্তে হঠাৎই একদিন দিদির মা দিদিকে এবং দিদির ভাইকে ডেকে বলে যে আমি বিয়ে করব এই লোকটাকে। তার নামঠাম আরও, মানে এমনিতে নামঠাম তো সবই জানতো, বাট বিয়ে যে দিদির মা আবার করতে চলেছেন সেই কথাটা দিদিকে এবং দিদির ভাইকে বলে। এবার দিদি খুব মানে আকাশ থেকে পড়ে যে বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার। দিদি এবং দিদির ভাই সপ্তাহে 1-2 দিন করে বা ছুটি থাকলে ওনার বাবার কাছে যেত, কিছুক্ষণ থাকতো, তারপরে আবার চলে আসতো। সব কিছু ঠিক এইভাবেই চলছিল এবং এভাবেই না দিদি এবং দিদির ভাই অনেকটা মানিয়ে নিয়েছিল। এবার হঠাৎই যখন দিদির মা বলে যে আমি একজনকে বিয়ে করছি, সেটা মানে যেহেতু দিদির ভাই ছোট ছিল আর ও ছোটোবেলা থেকে একটু নিজের মতো করে থাকতো, মানে ওর খাওয়া দাওয়া, ওর খেলাধুলো এগুলো ঠিকঠাক হলে বাকি কোথায় কি হচ্ছে সংসারে অতটা কেয়ার করতো না। বাট দিদি যেহেতু কিছুটা বড় ছিল, প্লাস দিদির ম্যাচিউরিটি অনেক বেশি, সংসারের এই জাতাকলে পড়ে তার ম্যাচিউরিটিও যখন অনেকটা হয়ে গেছে, তো দিদির কাছে না এটা খুব শকিং ছিল যে মা আমাদের সাথে কি তাহলে ভালো নেই, খুশিতে নেই, মা আবার বিয়ে করছে। যাই হোক, দিদি তো তখন বেশি বয়স না, ফলে দিদির যেটা ভালো লাগেনি কথাটা, সেটা দিদি আর জানাতে পারে না। দিদি বলে যে ঠিক আছে বিয়ে করো। তো খুব বড় করে বিয়ে হয়নি, রেজিস্ট্রি ম্যারেজ হয় এবং কয়েকজন বন্ধু বান্ধব দিদির যিনি মা ছিলেন তাদের অফিসের কিছু কালিগ ছিল, এই কয়েকজনকে নিয়ে বিয়ের একটা ছোট্ট করে অনুষ্ঠান হয়। এবং পুরো সময়টাতেই দিদি প্রচণ্ড রকমভাবে একটা ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছিল, কারণ দিদিকে বোঝানোর মতো ওখানে কেউ ছিল না। দিদি কি করবে, যে লোকটার সাথে বিয়ে হচ্ছে তার মায়ের, তার সাথে কিভাবে ইন্টারাক্ট করবে, তার সাথে কি কথা বলবে, দিদি কিছুই বুঝতে পারছে না। কিন্তু ওনার মনে মনে খুব খারাপ লাগছিল, দেখছে যে ওনার মা আবার সেজে গুজে বিয়ে করছে। ওনার দিদি তখন মনে মনে ভাবতে যাচ্ছে বাবার কথা কি একটুও মনে পড়ছে না। যা হয় আর কি, একটা ছোট বাচ্চা মেয়ে, দিদির মা দিদিকে সেভাবে কিছু বলেও নি, বিষয়টা যে কিভাবে নেবে, কিভাবে নেওয়া উচিত, যা ডিসিশনটা শুনিয়েছে যে আমি বিয়ে করছি। বাট তার আগে পরে কোনো কথাই কিন্তু সেভাবে দিদিকে বা দিদির ভাইকে বলেনি। তাই এই মুহূর্তটা দিদির খুব খারাপ গেছে। যাই হোক, লোকটাকে বিয়ে করলো এবং ওই ভদ্রলোকও কিন্তু ওই ফ্ল্যাটেই থাকা শুরু করলো। এবার কখনো কখনো সবাই মিলে ঘুরতে যেত, কখনো দিদি এবং দিদির ভাই বাড়িতে থাকতো, ওনার মা ওই তার হাজব্যান্ডের সাথে ঘুরতে যেত। এইগুলো মোটামুটি চলছিল এবং যবে থেকে দিদির মা আবার বিয়ে করে তখন থেকে যেন দিদির সাথে দিদির মায়ের আরও দূরত্ব বেড়ে গেল। দিদি নিজের পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতো, দিদির ভাইকে আগলে রাখতো, ভাই কী করবে, ভাই কী খাবে, ভাই কোথায় পড়বে, এগুলো দিদিকে আরও বেশি করে দেখতে হলো। এবং আস্তে আস্তে দিদির সাথে ওনার মায়ের দূরত্ব আরও বেড়ে গেল। ইন দ্য মিন টাইম হঠাৎই একদিন ওনাদের বাড়িতে একটি মেয়ে আসে, মেয়েটি দিদির বয়সী হবে। তো একটি মেয়ে আসে এবং দিদি তখন স্কুল থেকে ফিরেছে, দিদির তখন ক্লাস 11। তো স্কুল থেকে ফিরেছি 11 বা 12 এরকম হবে। তো দিদি স্কুল থেকে ফিরে দেখছে ওই মেয়েটি বসে আছে এবং দিদির মা, তারপরে ওনার যে হাজব্যান্ড, সে অনেক কিছু খাবার দাবার এনেছে, খাওয়া দাওয়া হচ্ছে। এবং সেই দিন দিদি খুব অবাক হয়ে যায় যে কে মেয়েটা, মেয়েটা এত পরিবারের সাথে মিশে গেছে, এত কথা বলছে কে। এবং কারণ দিদি ওনার মাকেও জিজ্ঞেস করতে পারছে না, আবার মনে মনে প্রশ্নও জাগছে যে এই মেয়েটা কে। তো
পরে দিদি যেটা জানতে পারলো সেটা হচ্ছে যে দিদির মা যাকে বিয়ে করেছিল সেই ভদ্রলোকেরও এর আগে বিয়ে হয়েছিল। তো এই মেয়েটা হচ্ছে তারই মেয়ে, তার আগের পক্ষে স্ত্রীর সাথে এই কন্যা সন্তানটি আর কি হয়েছিল। এবং দিদি জানতে পারলো যে এখন থেকে এই মেয়েটিও এই বাড়িতে থাকবে। এবার দিদির তো মাথায় হাত যে এই মেয়েটা আবার কোথায় থাকবে, মানে এমনিতেই ফ্ল্যাটটা যে খুব বড় ফ্ল্যাট ছিল তা নয়, তো এই মেয়েটা যদি এখন থাকে তাহলে সে কোথায় থাকবে, আর তখন দিদির সামনে বড় এক্সাম রয়েছে। তো সব কিছু মিলিয়ে না দিদি প্রচণ্ড পাজলড হয়ে গেল যে এটা আবার কি। এবার দিদির প্রচণ্ড রাগ হচ্ছে, বাট কিছু বলতেও পারছে না। কিন্তু এবার ভাবলো যে না, এবার তো মাকে বলতে হবে যে অ্যাটলিস্ট মানে মা যাতে, মানে উনি মানে দিদি কী করতো, ওনার মায়ের যে হাজবেন্ড তার সাথে খুব একটা কথাবার্তা বলতো না, মানে এমনিতে হয়তো টুকটাক কথা হতো, বাট এই ধরনের কথা ফট করে গিয়ে তার সামনে বলবে সেরকম সম্পর্কও তৈরি হয়নি, মানে অতটাও ইজি ব্যাপারটা ছিল না। তো দিদি কী করলো, ওনার মাকে একটু আড়ালে গিয়ে বললো যে মা, আমাদের তো ফ্ল্যাটটা বিশাল বড় নয়, এই মেয়েটা যদি এখন এখানে থাকে তাহলে আমাদের পড়াশুনো সব কিছুতেই খুব অসুবিধে হবে। তো তখন ওনার মাও হয়তো ব্যাপারটা বুঝলো। তো বোঝার পরে হয়তো ওনার মা গিয়ে তার হাজবেন্ডকে বলেছে যে দেখো, এই মেয়েটা যদি এখানে থাকে আমার ছেলে মেয়েদের অসুবিধে হবে। এবং এখান থেকেই হয়তো, মানে এই কথাটা যেহেতু দিদি বলেছিল, সেখান থেকেই হয়তো নতুন করে আবার একটা অশান্তির সূত্রপাত হলো। খুব সম্ভব, সেটা দিদি স্পষ্ট জানে না, বাট খুব সম্ভব দিদির মা যখন এই কথাটা তার হাজব্যান্ডকে বলে যে এই মেয়েটার এখানে থাকলে প্রবলেম হবে, তখন না ওনার খুব রাগ হয়। মানে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছে যে কেন, কে বলেছে অসুবিধে হবে? তো দিদির মা বলেছে যে আমার মেয়ে বলছে ওদের অসুবিধে হবে। এবার সেই লোকটা, মানে দিদির মা যাকে বিয়ে করেছে, তারও একটা রাগ গিয়ে পড়লো দিদির উপরে। এবং সেই দেখে দিদিকে বলল যে কেন, তোমার কি অসুবিধে হচ্ছে? তোমার মাকে আমি বিয়ে করেছি, এই মেয়েটা আমার আগের পক্ষের মেয়ে, তোমরা ভাই বোনের মতোই সবাই থাকবো, তোমার দিদির মতো। এবং তারপরে ওদের যে হল ঘরটা ছিল, তারপরে ওদের যে বেডরুম, সব কিছু মিলিয়ে মিশে কে কখন কোথায় থাকবে, কে কখন কোথায় পড়বে, সমস্তটা ঠিক হলো। এবং যেটা আর কি হলো, মানে ফলস্বরূপ যেটা হলো সেটা হচ্ছে দিদিকে বলুন বা দিদির ভাইকে বলুন, যদি পড়াশুনো করতে হতো একটু বেশি রাত অবধি, তাহলে কিন্তু ওদেরকে রুমে নয় হল ঘরে পড়তে হতো, কারণ ওই জায়গাটাই একমাত্র ডেডিকেট করা হলো পড়াশুনো করার জন্য। ওখানে মোটামুটি রাত অবধি লাইট জ্বালিয়ে কেউ পড়তে পারে। এবার দিদির তো একটু অস্বস্তি হওয়া শুরু হয়েছে, এবং দিদি খুব মনে মনে কষ্টও হয় যে মানে আমি বললাম একটা কথা, মা সেই কথাটা রাখতে পারলো না, বা এই লোকটাও সেটা বুঝলো না, আর এতদিন তাহলে মেয়েটা কোথায় ছিল? তো যেটা দিদি জানতে পারে যে ওনারও আর কি আগের যার সাথে বিয়ে হয়েছিল, মানে দিদির মা যাকে বিয়ে করেছে তার আগে যার সাথে বিয়ে হয়েছিল, এই মেয়েটা এতদিন তার কাস্টাডিতেই ছিল। কোনো একটা কারণে সেখানে কোনো সমস্যা হয়, এবং এই লোকটা কী করে, ওনার মেয়েকে এই বাড়িতে নিয়ে চলে আসে, এখন থেকে এই মেয়েটা এখানেই থাকবে। এবার ওই মেয়েটা তো কলেজে পড়ে, তো তার জিনিসপত্র অনেক বেশি, সে প্রচুর জিনিস নিয়ে এসেছে। এবার ঘরে দেখা গেল যে ওই মেয়েটির জিনিসেই পুরোপুরি ভরে গেছে। এবার দিদির জিনিসপত্র, দিদির ভাইয়ের জিনিসপত্র সব কিছু মানে কোণঠাসা করে মেয়েটি কী করেছে, ওর জিনিসপত্র বেশি বেশি করে রেখে দিয়েছে। এবং ওই মেয়েটির বন্ধুবান্ধব আসে, মেয়েটির আজকে এটা ডিমান্ড করে, কালকে ওটা ডিমান্ড করে, এবং ওই মেয়েটির জন্মদিন বেশ বড় করে পালন হচ্ছে, এই সমস্ত। এবং এটা দেখে দিদির মনে খুব কষ্ট হতো, কারণ দিদির জন্মদিনের কথা সেভাবে ওর বাবা মায়ের মনেও থাকতো না, বা ওর মায়ের যদি মনেও থাকতো, খুব বেশি হলে হয়তো সেদিন একটা কেক বা একটা বিস্কুট এটুকুই বাড়িতে আসতো। কোনো পার্টি বলুন বা বড় করে একটা সেলিব্রেশন বলুন, সেসব কিছুই হতো না। এবং দিদির ভাইয়ের ক্ষেত্রে সেটা হয়তো একটু বেশি কিছু হয়তো বাইরে হোটেল থেকে কোনো খাবার আনানো হলো, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছুই কোনো দিনই হয়নি। কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে দেখা যাচ্ছে দিদির মা বাইরে থেকে কেক নিয়ে আসছে, দিদির মা যাকে বিয়ে করেছে সেই লোকটি খাবার দাবার অর্ডার করছে, মানে একটা বেশ চোখে পড়ার মতো ডিফারেন্স। এবার দিদি একদিন তার ভাইকে জিজ্ঞেস করলো যে ভাই, এই যে জিনিসগুলো তুই দেখছিস তোর খুব খারাপ লাগছে তাই না? আমার তো খুব খারাপ লাগছে। তো দিদির ভাই বলল যে দেখ, আমাদের তো, মানে দিদির ভাইও না, মানে বলা যেতে পারে যে সেও
খুব ম্যাচিওর ছিল, বাট একটু অন্য টাইপের ম্যাচিওরিটি। সে আর কি দেখেছে, তারও খারাপ লেগেছে, কিন্তু সে বলল যে দেখ আমাদের হাতে তো কিছু নেই, তো আমি তো ভাবছি যে যবে বড় হব চাকরি বাকরি করবো, বাইরে চলে যাব, তুইও এসবই ভাব, তুই আর এসব নিয়ে ভাবিস না। কিন্তু দিদির ভাই যত সহজেই বিষয়টাকে পুরোপুরি ওভারলুক করে দিতে পারলো, দিদি না তত সহজেই ব্যাপারগুলোকে হজম করতে পারতো না। এবং দিদির খালি মনে হতো যে যদি আমার দাদু বেঁচে থাকতো, আমি অ্যাটলিস্ট ওই বাড়িতে, মানে ওনার বাবার বাড়িতেই, ওনার দাদুর জন্যই আমি চলে যেতাম। কারণ ওনার বাবা মানে আর ওই বাড়িতে থাকে না, ডিভোর্স হওয়ার 2-3 বছর অবধি ওই বাড়িতে ওনার বাবা ছিল। তারপর উনি বাড়িঘর বেচে উনি কিছু টাকা ওনার মেয়ের নামে এবং কিছু টাকা ওনার ছেলের নামে ফিক্সড ডিপোজিট করে উনি বাকি টাকা নিয়ে উনি আর কি যেখানে কাজ করতেন সেই কাজের জায়গায় চলে গেছে, ওটা অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গেছেন। এবং মাঝে মধ্যে ওনার বাবা যখন এখানে আসেন দিদির সাথে এবং দিদির ভাইয়ের সাথে দেখা করে যায়। ফলে দিদির পক্ষে এখন সেই রাস্তাটাও খোলা নেই যে উনি ওনার বাবার কাছে গিয়ে থাকবে। আর ওই যে বললাম যে উনি প্রথম থেকেই বুঝতে পারতেন, যেহেতু প্রথম সন্তান হিসেবে উনি মেয়ে সন্তান, তাই দিদির বাবাও যে দিদিকে প্রচণ্ড পছন্দ করতো বা সব কিছু একদম খুব ভালো ছিল তা কিন্তু নয়। ফলে দিদির কাছে ওই বাড়িটা আস্তে আস্তে জেলখানার মতো হয়ে উঠল। দিদির অনেক কিছুই ভালো লাগতো না, অপছন্দ ছিল, আর দিদি যে সেটার প্রতিবাদ করবে সেইটা কিন্তু দিদি করতে পারতো না। এইবারে একদিন দিদি রাতের বেলা ঘুমোচ্ছিল, বাট ঘুমোতে ঘুমোতে দিদির ঘুমটা ভেঙে যায় এবং বুঝতে পারে যে দিদিকে একবার বাথরুম যেতে হবে। তো যথারীতি দিদি নিজের ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যখন যাচ্ছে, তখন দিদি দেখছে যে দিদির পাশে যে বাবা মায়ের যে ঘরটা, মানে ওনার মা এবং তার হাজবেন্ড যেখানে আর কি থাকে, সেই ঘরটা খোলা রয়েছে। এবং স্বাভাবিকভাবেই দিদির চোখ গেছে ঘরের দিকে যে এত রাতে খোলা কেন দরজা। তো দিদি দেখছে যে দিদির মা ঘুমিয়ে আছে, মানে ঘরটা এরকম ছিল যে খুলেই সামনেই খাট, ঘরটা খুব একটা বড় ছিল না, তো সামনেই খাটের পাশে একটা ড্রেসিং টেবিল মতো রয়েছে। এবার দিদি দেখছে যে দিদির মা শুয়ে আছে, আর ওনার মা যাকে আর কি বিয়ে করেছেন, তার হাজব্যান্ড আর কি, সে মাথার সামনে কিছু একটা জ্বালাচ্ছে বলতে কিছু একটা মাথার সামনে ধরেছে, এবং সেখান থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে, কালো রঙের একটা হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, এবং বিড়বিড় করে কিছু একটা মন্ত্র বলছে। এবার রাতের বেলা প্রায় 1:30 নাগাদ হঠাৎ করেই যদি কেউ দেখে যে পাশের ঘরে তার মা ঘুমোচ্ছে এবং তার মায়ের মাথার কাছে তার হাজব্যান্ড ওরকম একটা কিছু কালো ধোঁয়া জাতীয় কিছু একটা জ্বালাচ্ছে এবং সেখানে এসে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র উচ্চারণ করছে, এবং ঘরের যে সামনের অংশটা, ওই বেডরুমের ওর বাবা মা ওনাদের আর কি বেডরুমের যে সামনের অংশটা, সেখানে একটা পুঁটলি মতো দরজায় রাখা রয়েছে, এবং তার পাশে একটা ছোট মালসা, মাটির যে মালসা হয় সেই মালসা রাখা, মালসার উপরে একটা কালো রঙের কাপড় এবং তার উপরে কিছু একটা রয়েছে। এবার ঘরে যেহেতু প্রচুর আলো নেই সেই সময়, তো দিদি এর থেকে বেশি কিছু দেখতে পায় না। স্বাভাবিকভাবেই দিদি এই জিনিসটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায় এবং ওখানে দিদি দাঁড়িয়ে পড়ে দরজার সামনে। এবার হঠাৎ করেই যখন দরজার সামনে দিদি দাঁড়িয়ে যায়, তো উনি ভদ্রলোকের তো আর কি যে কাজটা করছিল সেটা থেমে গেছে, সেও বুঝতে পেরেছে যে এসে দাঁড়িয়ে গেছে। এবার যেহেতু ওই কিছু একটা মাথার সামনে পোড়াচ্ছিল, তো সেই জন্য দরজাটা খোলা রেখেছিল যাতে ওই ধোঁয়াটা ঘর থেকে বেরিয়ে যায়। এবং সেই সময় যে দিদি ঘুম থেকে উঠে বাথরুমের দিকে যাবে সেটা স্বাভাবিকভাবেই ওই ভদ্রলোক এক্সপেক্ট করেনি। তো সে না দেখে খুব ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, খুব থমকে যায়, এবং সঙ্গে সঙ্গে সে যেটা পোড়াচ্ছিল সেটাকে হঠাৎ করে যদি কেউ কিছু একটা জিনিস লুকোতে চায় বা কিছু একটা যদি ধামা চাপা দিতে চায়, যেরকম আর কি তার মুখভঙ্গিমা হবে, যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজ হবে, ঠিক সেভাবেই কিন্তু লোকটা সব কিছু সাইডে রেখে হঠাৎ করেই একটু রেগে যায় এবং রেগে গিয়ে সে ঘরের বাইরে আসে এবং দিদিকে জিজ্ঞেস করছে যে এত রাতে দিদি কী করছে। তো দিদি তো বলে যে আমি তো বাথরুম যাওয়ার জন্য উঠেছিলাম, তুমি কি করছিলে মায়ের মাথার সামনে। তো তখন হঠাৎ করেই না লোকটার মুখভঙ্গিমা একদম চেঞ্জ হয়ে যায় এবং বোঝা যাচ্ছে যে লোকটা একটা অপ্রস্তুত কন্ডিশনে পড়ে গেছে।
তো তখন লোকটা বলছে, আমি যা করছি সেটাকে আমি তোমাকে কৈফিয়ত দেবো, যাও এক্ষুনি নিজের ঘরে যাও, এরকম করে ধমক দিয়েছে। তো দিদি না মানে সেদিন ওনার এমনিতেই প্রচণ্ড মন খারাপ ছিল, ঘরের মধ্যে সব কিছু চলছে, আর এগুলো দেখে না দিদির একটু সন্দেহ হয়। তো তখন দিদি কি করে, ইচ্ছে করেই ঘরের মধ্যে ঢুকে যায়। এবং ঘরের মধ্যে যখন দিদি ঢুকে যায়, দেখছে যে ওনার মা কীরকম একটা মানে অকাতরে ঘুমোনো এক জিনিস, এই যে এত কথাবার্তা হচ্ছে, ঘরের মধ্যে ধোঁয়া রয়েছে, কীরকমভাবে যেন একটা সংজ্ঞাহীনভাবে মানুষ পড়ে থাকলে যেরকম হয় সেভাবে পড়ে রয়েছে। এবং দিদির মাথার মধ্যে মানে দিদি দেখছে যে দিদির মায়ের মাথায় অর্থাৎ কপালের একটু উপর করে কালো রঙের একটা ছাই ভস্ম মতো ল্যাপা রয়েছে, যেটা দেখে দিদির প্রচণ্ড অবাক লাগে। এবং দিদি ভাবে যে মায়ের মাথায় এগুলো কি। এবং যে মুহূর্তে দিদি ঘরের ভিতরে ঢুকে পড়েছে, লোকটা প্রচণ্ড রেগে গেছে। সে বলছে, তুমি এত রাতে কেন ঘরের মধ্যে ঢুকছো? তো তখন দিদি বলছে, না আমি দেখব। এবার লোকটা প্রচণ্ড রেগে গেছে। সে তখন দিদিকে অনেক উল্টোপাল্টা কথা বলছে, বেরিয়ে যাও এক্ষুনি, নিজের কাজ করো, তুমি নিজের ঘরে যাও, এরকম নানান কথাবার্তা বলছে। এবং দিদি কিন্তু তত বেশি অবাক হচ্ছে যে ঘরের মধ্যে দেখছে যে একদিকে ওরকম কিছু একটা পোড়াচ্ছিল, ওরকমই একটা মাটির মালসা করে, তার মধ্যে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে, এবং এগুলো কেন করছে, কী জন্য করছে, দিদি কিছুই বুঝতে পারছে না। এবং লোকটা যখন বুঝতে পারছে যে দিদি কিছু একটা আন্দাজ করছে, তখন লোকটা দিদির হাত ধরে দিদিকে ঘর থেকে বার করে দেয়, বার করে দিয়ে বলে যে তুমি বাথরুম করে নিজের ঘরে যাও, একদম এখানে আসবে না, এবং আমি কি করছি না করছি সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। যদি তুমি এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামাতে যাও তাহলে কিন্তু তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না, আমি সেই ব্যবস্থা তোমার করব। তুমি এবং তোমার ভাই এই বাড়ির বাইরে হয়ে যাবে যদি তুমি বেশি আমি কি করছি, কেন করছি, এইগুলো নিয়ে যদি তুমি বেশি কথা বলো। মানে এক কথায় বলতে পারেন যে ওই লোকটা দিদিকে রীতিমতো থ্রেট দেয়। এবং আরও একটা বিষয় দিদি খুব অবাক হয়ে যায়, যে এই যে ওই ঘরে দাঁড়িয়ে এত কথা হলো বা ঘরের মধ্যে রীতিমতো ধোঁয়া রয়েছে, কোনো কিছুতেই ওনার দিদির মায়ের ঘুমটা আর ভাঙছে না। এবং দিদি স্পষ্ট বুঝতে পারছে যে ওনার মা ঘুমিয়ে নেই, খুব সম্ভব উনি একটু সংজ্ঞাহীন অবস্থাতেই ঘরের মধ্যে রয়েছে। যাই হোক, তো দিদির আর তো কিছু করার নেই, ওখান থেকে ওই ঘর থেকে দিদি বেরিয়ে গেল। এবং তারপরে নিজের ঘরে এসে দিদি ভাবছে যে আমি কী করব। এবং তখন দিদি একটা জিনিস বুঝতে পারে যে কিছু তো একটা এখানে খুব ভুল হচ্ছে। এবং দিদি যখন বিষয়টাকে আরও ভালো করে চিন্তা করে, তখন দিদি বুঝতে পারে যে ওখানে যেটা মানে ওনার মায়ের যে হাজবেন্ড, সে যেটা করছে সেটা কোনো অ্যাটলিস্ট কোনো ঠাকুরের পুজো তো নয়। কারণ ঠাকুরের পুজো ওরকম মধ্যরাতের বেলা কালো পুঁটলি দিয়ে, তার মধ্যে ঘরের দরজার সামনে ওরকম একটা মালসা দিয়ে, তার মধ্যে কিছু জিনিসপত্র দেওয়া ছিল, সেগুলো অত ভালো করে দিদি দেখতে পায়নি। এবং তখন দিদি বুঝতে পারে এই যে দিদির মায়ের যে একটা আমূল পরিবর্তন, দিদিকে বা দিদির ভাইকে অতটা পছন্দ না করা, তাদের প্রতি আর যত্নশীল না থাকা, এবং ওই যে ওই লোকটার যে মেয়ে, তার প্রতি নিজের ছেলেমেয়ের থেকেও বেশি দরদ ভালোবাসা দেখানো, এই সব কিছুর পিছনে যে কিছু একটা কারণ আছে সেটা দিদি মাঝে মধ্যে মনে হতো, কখনো কখনো অভিমান হতো, কষ্ট হতো, রাগ হতো, কিন্তু তাছাড়াও কিন্তু কখনো কখনো দিদির মনে হতো যে এটা খুব একটা স্বাভাবিক নয়। কিন্তু সেটা কেন স্বাভাবিক নয়, কী জন্য স্বাভাবিক নয়, সেইটার উত্তর দিদি কিন্তু সেই দিন পেয়ে গেল। এবং বুঝতে পারছে যে দিদির মাকে ওই লোকটা সম্পূর্ণভাবে বশীকরণ করে রেখেছে। এবং মানে ইদানিং বেশি বেশি করে আর কি এটা হয়েছে যে ওই লোকটা মানে ওনার মা যাকে বিয়ে করেছে, সে যা বলে দিদির মা একদম সেটাই করে, সেটাই বিশ্বাস করে। মানে উল্টে দিদি বা দিদির ভাই যদি কিছু বলতে যায়, তাদের কথা কিন্তু রীতিমতো নাকচ করে দেয়। এবার দিদি তো বুঝতে পারছে না যে এই জিনিসটাকে কি করে ঠিক করব। আর এইটা নিয়ে বেশি কথা বলতে গেলে দিদি এবং দিদির ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এবং দিদি তখন সবে কলেজে ভর্তি হয়েছে, তো বুঝতেই পারছেন যে সেই সময় দিদির কাছে কোনো ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই। দিদি চাকরি করে না যে সে তাকে তাড়িয়ে দিলে সে কোথাও গিয়ে চাকরি বাকরি করে সেই টাকায় নিজে থাকবে বা নিজের ভাইকে রাখবে। তো এই সমস্ত কিছু ভেবে না দিদির খুব কষ্ট হলো। এবং পরের দিন সকালে দিদি বাইরে বেরিয়ে মানে বাড়ির বাইরে বেরিয়ে দিদি নিজের ভাইকে সব কথাটা বলে। তো দিদির ভাই তখন বলে যে
ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি, আমরা বাবার কাছে যাই, বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বলি, দেখি যদি বাবা কিছু করতে পারে। এবার দিদির বাবার সাথে দিদিদের দেখা হয়েছিল প্রায় 5 মাস আগে। তো তার ভাবলো যে ঠিক আছে, তাহলে বাবাকেই বলা যাক যদি কিছু করা যায়। কারণ দিদি ওর আর ভাইকে বলে যে দেখ, আমার না ব্যাপারটা ঠিক লাগলো না, আর এরকম করে মায়ের মাথার সামনে কী সব পোড়াচ্ছিল, আমার মনে হয় এটা কোনো কিছু খারাপ কিছু টুকটাক হোক বা কোনো কিছু হয়তো করছে খারাপ, এতে তো আমরা মাকেও হারিয়ে ফেলতে পারি। মানে দিদির সাথে ওনার মায়ের একটা ডিফারেন্সেস ছিল ঠিকই, কিন্তু সব সন্তানই তো তার মাকে ভালোবাসে। তো দিদিও মাকে খুবই ভালোবাসতো মনে মনে। তো ভাবলো যে ঠিক আছে, আমরা তাহলে বাবার কাছে যাই, বাবার কাছে গিয়ে সব কথা বলি, তাহলে হয়তো কোনো একটা সমাধান সূত্র বেরোতে পারে। বা যদি ওনার বাবা ওদের দায়িত্ব নেয়, তাহলে ওরা ওখান থেকে ওর মাকেও আস্তে আস্তে বের করে আনবে। কারণ লোকটা অলরেডি থ্রেট দিয়েছে যে যদি দিদি এইসব কথাবার্তা নিয়ে সংসারে কথা বলে বা ওনার মাকে যদি কিছু বলে, তাহলে ওদেরকেই বাড়ি থেকে বার করে দেবে। তো দিদি আর দিদির ভাই মিলে ঠিক করলো যে ওরা ওদের বাবার কাছে যাবে। এবার ওই যে বললাম যে ওনার বাবা টাকা পয়সা কিছু ওনার ভাইয়ের নামে ফিক্সড ডিপোজিট করে দিয়ে বাড়ি বেচে দিয়ে সে অন্য জায়গায় চলে গেছে। এবার এক্স্যাক্ট কোথায় গেছে সেই ঠিকানা কিন্তু দিদি বা দিদির ভাইয়ের কাছে ছিল না। তো দিদি কি করেছে, ওনার বাবা যে অফিসে কাজ করতো সেখানে ফোন করেছে। তো সেখানে ফোন করায় যেটা জানতে পারলো যে দিদির বাবা ওখান থেকেই আর কি সিকিমে একটা কাজে গেছিলো, কিন্তু তারপরে মানে রিসেন্ট আর কি এই 3 মাস হয়েছে দিদির বাবা ওই চাকরিটা ছেড়ে দিয়েছে, কিন্তু অফিস থেকে বলে যে উনি সিকিমেই আছে। আর ওই সময় মানে দিদি এবং দিদির ভাই যখন ওনার বাবাকে ফোনে ট্রাই করছিল, বাট ফোনটা কোনো কারণে লাগছিল না। যাই হোক, তো মোটামুটি বললো যে তোমরা ওখানে যাও, ওখানে গিয়ে তোমরা তোমার বাবার খোঁজ পেয়ে যাবে। তো তারপরে ফোনে পাওয়া যায়, দিদি এবং দিদির ভাই ফোনে কথা বলে, এবং সমস্ত কথা তো ওইভাবে ফোনে বলা যায় না। তো ওরা বলল যে বাবা, আমরা তোমার সাথে দেখা করতে চাই। তো উনি বললেন ঠিক আছে, তোমরা পরে কখনো, আমি যখন যাব 1-1.5 মাস পরে, তখন কথা হবে, এখন আমি একটু ব্যস্ত আছি, এখন তোমাদের সাথে আমি কথা বলতে পারবো না। এবার যাই হোক, তো কথায় কথায় ঠিকানাটা জেনে নিয়েছিল। তখন দিদির ভাই বলল যে মানে সেটা আর ওর বাবাকে জানায়নি, বলছে যে ঠিক আছে, বাবাকে না জানিয়ে তুই আর আমি চল, বাবার সাথে গিয়ে দেখা করে আসি, আর সমস্ত কথা বলে আসি, তারপর দেখা যাক কী হয়। তো দিদির ভাই কিন্তু ছোট হলেও মানে খুব ম্যাচিওর্ড কথাবার্তা বলতো। তো ওরা কি করলো, দিদি এবং দিদির ভাই ওনার বাবাকে না জানিয়ে ওরা সিকিম চলে গেল। এবার এখানে যেটা উনি লিখেছেন, মানে সত্যি পড়লে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যে অসহায় দুটো ছেলে মেয়ে, দুটো ভাই বোন, তারা অনেক আশা নিয়ে তার বাবার কাছে গেল। ভাবলো যে যদি বাবা ওদের আশ্রয় দেয়, বা যদি ওদের বাবা এই বিষয়টা থেকে ওর মাকে বের করে আনতে পারে, যদি আবার একসাথে দুজনে সংসার করতে পারে, এরকম অনেক আশা ওরা দেখেছিল, দিদি এবং দিদির ভাই। এবং দুজনে মিলে এটাও ঠিক করে যে যে লোকটা ওদের বাড়িতে আছে, যে লোকটাকে ওর মা বিয়ে করেছে, সেই লোকটা যে খারাপ, সেই লোকটা মানে আসল চরিত্রটা কীরকম, সেটা যদি দিদিরা তার মায়ের কাছে প্রমাণ করে দিতে পারে, তাহলে ছাড়াছাড়ি হয়ে গেলে আবারও একবার ওরা সবাই মিলে 4 জনে একসাথে একটা পরিবারের মতো থাকতে পারবে। এরকম অনেক চিন্তাভাবনা করে দিদি এবং দিদির ভাই যখন সিকিম গিয়ে পৌঁছলো, ওরা জানতো না যে ওদের জন্য ওখানে আরও একটা এমন জিনিস অপেক্ষা করছে যেটা আবারও ওদেরকে অনেকটা অন্ধকারে ঠেলে দেবে। ওরা যখন যায়, তোর বাবাকে ফোন করেছে যে আমরা এই জায়গায় আছি, তুমি এসো। তো ওরা দুজনেই এক্সপেক্ট করেছিল যে ওর বাবা খুব খুশি হবে যে তার ছেলেমেয়েরা তার সাথে দেখা করতে এসছে, কিন্তু বাস্তবে একদম উল্টো হলো। যখন ওরা সিকিম গিয়ে পৌঁছলো এবং বললো যে আমরা অমুক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তুমি এসো, আমাদেরকে নিয়ে যাও, তখন ওর বাবা মানে একদম আকাশ থেকে পড়লো যে ছেলেমেয়েরা আবার কোথা থেকে চলে এলো। এবং উনি প্রচণ্ড বিরক্ত হয়, অনেকগুলো কথা শোনায় যে তোমাদেরকে কে আসতে বলেছে, আমি তো বারণ করেছিলাম তোমাদেরকে এখানে আসার দরকার নেই, আমি 1-1.5 মাস পরে যাব, তখন তোমাদের সাথে কথা বলে নেব। যাই হোক, এবার এসে যখন পড়েছে, তাদেরকে তো আর রাস্তায় রাখা যায় না। তো দিদির বাবা ওদেরকে নিতে এলো, এবং যখন নিতে এসছে তখন খেয়াল করছে যে দিদির বাবার মুখে না কোনো হাসি নেই ওদের দেখে।
কোনো হাসি নেই, মানে মনে হচ্ছে যেন কেন এলো এলো এরা আবার, এরকম টাইপের। তো ওখানে যাওয়ার পরে দিদি এবং দিদির ভাই যেটা জানতে পারলো, সেটা শোনার পরে মানে ওদের পায়ের তলার মাটি যেন আরও কিছুটা সরে গেল। ওরা জানতে পারে যে মাস চারেক আগে দিদির বাবা ওই সিকিমেই বিয়ে করেছেন। এবার এটা যখন ওরা জানতে পারে, ওদের দুজনেরই খুব খারাপ লাগে, কারণ দিদির বাবার সাথে দিদি এবং দিদির ভাইয়ের লাস্ট ওই কয়েকদিন আগেও কথা হয়েছিল, এইসব হওয়ার আগেও প্রায় বলা যেতে পারে দিন 20-25 আগেও কথা হয়েছে। কিন্তু দিদির বাবা একবারও দিদিকে বা দিদির ভাইকে এই কথাটা জানায়নি যে উনি দ্বিতীয়বার আবারও বিয়ে করেছেন। এবং শুধুমাত্র এই কথাটা দিদিরা জানতে পারে তা কিন্তু নয়, দিদির বাবা যখন পুরো ঘটনাটা শোনেন, তিনি এক প্রকার কিন্তু নিজের হাত ঝেড়ে ফেলেন। তিনি বলেন যে দেখো, আমি আমার টাকা পয়সা যা আমি বাড়ি বেচে পেয়েছিলাম আমি তোমাদের নামে ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। এবং দিদির বাবা বলে যে খুব বেশি হলে আমি ছেলেকে, মানে উনি ওনার ছেলের কথা বলেন, যে ওকে আমি রাখতে পারি এখানের, যদি ও কলেজে পরে ভর্তি হয় সেটা না হয়, সেই দায়িত্বটা না হয় আমি নিতে পারি, কিন্তু আমি তোমাকে কি করে এখানে রাখবো, কারণ ওখানেও উনি কাজ করতে বেরিয়ে যায়, উনি যাকে বিয়ে করেছেন সেও কাজ করে। তো বলতে তোমাকে আমি এখানে একা কী করে রাখবো, তুমি এখানে কিছু চেনো না জানো না, পাহাড়ি জায়গা। মানে সরাসরি না বললেও উনি কিন্তু দায়িত্ব নিতে অস্বীকার করেন। এবং উনি এক কথায় বলেই দেন যে তোমার মা এখন কার সাথে রয়েছেন, সেখানে কি সমস্যা হচ্ছে না হচ্ছে, আমি এই বিষয়ে তো তোমাদেরকে কিছু সাহায্য করতে পারবো না। আমি খুব বেশি হলে তোমাদেরকে কিছু টাকা পয়সা দিতে পারি, যাতে তোমরা প্রাথমিকভাবে যদি তোমাদের খুব অসুবিধে হয় তাহলে তোমরা একটা বাড়ি ভাড়া নিয়ে যাতে কোনো রকমে থাকতে পারো। কিন্তু আমি তো যা রোজগার করি সেখান থেকে আমি তোমাদেরকে খুব বেশি টাকা তো দিতে পারবো না, আমি একটা অ্যামাউন্ট তোমাদেরকে না হয় প্রত্যেক মাসে দেবো, ব্যাস এটুকুই। এবার দিদির বাবাও আবার বিয়ে করেছে, এটা জানার পরে দিদির এত খারাপ লাগে, এত কষ্ট হয়। মানে দিদি বুঝতে পারছে যে আমার মায়ের সাথে বাবার অনেক দিন আগে ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার মা তো অনেক আগেই বিয়ে করে নিয়েছে, এখন আমার বাবা যদি এতগুলো বছর পরে বিয়ে করে সেটার মধ্যে হয়তো কোনো ভুল নেই, কিন্তু ওই যে বলে না যে কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনে নেওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। হয়তো আপাত দৃষ্টিতে মনে হয় যে ঠিক আছে, এটা তো ভুল কিছু নয়, কিন্তু মন তো মানে না। এদিকে দিদির মা ওনাদেরকে খুব একটা কেয়ার করে না, ওদের ভালো মন্দর কথা ভাবছে না। এদিকে দিদির বাবাও হাত তুলে নিল। সব দিক থেকেই কিন্তু দিদি এবং দিদির ভাই প্রচণ্ড একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো, যেখানে ওরা সম্পূর্ণ রকমভাবে একা হয়ে গেল। এবং দিদির ভাই দিদিকে বলে যে এখান থেকে এখানে আর আমরা কোনো দিন আসবো না, আমরা ভুল জায়গায় এসেছি, অনেক আশা করে এসে ফেলেছিলাম, এখানে এত আশা করার কিছু নেই, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, এবং আমরা এখন মুখ বুজেই থাকি, কিছু তো আমাদের করার নেই, আমাদেরকে এখন মুখ বুজেই থাকতে হবে। যাই হোক, অনেক মনে কষ্ট দুঃখ চাপা, অনেক অভিমান নিয়ে দিদি এবং দিদির ভাই সিকিম থেকে আবার এই ফ্ল্যাটে চলে এলো। এবার এই ফ্ল্যাটে আসার পরে দিদি এবং দিদির ভাই বুঝতে পারলো যে ওদের বাড়িটা, মানে ওদের এই ঘরটা আরও যেন ওদের থাকার জন্য টক্সিক হয়ে গেছে। তার কারণ হচ্ছে, ওরা যে সময়টা এখানে ছিল না, দিদির বাবা দিদির মায়ের মাথাটা কেমনভাবেই মানে ব্রেন ওয়াশ করেছে, ম্যানিপুলেট করেছে এমন করেই যে আরোই যেন দিদির মা এই ভাই বোনকে যেন দেখতে পাচ্ছে, মানে নিজের সন্তান, ভাবুন, নিজের সন্তানকে যেন পছন্দ করছে না, প্রতিটা ছোটোখাটো বিষয়ে অনেক কথা শোনাচ্ছে। এবারে এর মধ্যেই দিদি ভাবলো যে না, আমি মায়ের সাথে একটু সরাসরি কথা বলি, মা হয়তো বিষয়টা জানে না যে মায়ের মাথার সামনে এরকম কিছু একটা পোড়াচ্ছিল, ঘরের সামনে অদ্ভুত অদ্ভুত জিনিস ছিল। তো দিদি যথারীতি একটা সময় পেয়ে, যে সময় মানে ওনার হাজবেন্ড ঘরে ছিল না, দিদি তার মাকে কথাগুলো বলে। এবং অদ্ভুতভাবে দিদির মা যখন এই কথাগুলো দিদির থেকে শোনে, তিনি না উল্টে দিদির উপরেই খুব রেগে যান এবং বলে যে তোকে আমি মানে এত ভালো করে মানুষ করার চেষ্টা করছি, তুই এত খারাপ মানুষ হয়ে যাচ্ছিস, তুই মানুষটার উপরে সন্দেহ করছিস, ও আমার মাথার সামনে কিছু পোড়াচ্ছিল। এবং দিদির মা বলে যে ঘরের মধ্যে যদি কেউ একটা কিছু পোড়ায়
তাহলে তার গন্ধ দিদির মা পাবে, কারণ উনি ওই ঘরে ঘুমোচ্ছিলেন। আর উনি বললেন যে আমার ঘুম তো এমনিই খুব পাতলা, ও যদি আমার মাথার কাছে কিছু পোড়ায় তাহলে আমি টের পাবো না? তোকে এত কথা বললো, তুই এত কথা বললি, কোনো কিছুই আমার কানে যাবে না, এটা কি কখনো হয় নাকি? মানে দিদির মা দিদির কথাগুলো বিশ্বাস তো করলোই না, উল্টে যেটা করলো, দিদিকে আরও কিছু কথা শুনিয়ে দিল। এবং এটা শোনার পরে দিদির ভীষণ খারাপ লাগে, এবং দিদি তখন ভাবলো যে ঠিক আছে, আর আমি কোনোদিন কিছু বলবো না। এবং যথারীতি দিদি যেই কথাগুলো দিদির মাকে বলেছে সেটা কিন্তু ওই লোকটা জানতে পেরে গেল, মানে ওনার মা যাকে বিয়ে করেছেন সে জানতে পেরে যায়। যাই হোক, কিন্তু জানতে পারার পরে দিদি এক্সপেক্ট করেছিল যে একটা বাড়িতে আবার তুমুল অশান্তি হবে, সব কিছু এর ঝামেলা হবে, বাট অদ্ভুতভাবেই সেরকম কিছুই হলো না। 2-3টে দিন একদম নর্মাল কাটলো। হঠাৎ করেই চতুর্থ দিন ওনার মায়ের যে আর কি হাজবেন্ড, সে একদিন সবার জন্য খাবার নিয়ে এলো। সন্ধ্যের পরে সে সবার জন্য খাবার নিয়ে এলো, এবং সে দিদির সাথে, দিদির ভাইয়ের সাথে খুবই ভালো ব্যবহার করে, এবং তাদেরকে বলে যে আমি জানি আমি তোমাদের বাবা নই, কিন্তু আমি কিছু তো তোমাদের জন্য করতেই পারি, তাই ভাবলাম যে আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এবং এটা প্রথমবার ছিল যখন ওরা সবাই মিলে একসাথে কোনো কিছু খাওয়া দাওয়া করছে। এবং দিদির মা দিদিকে বলে যে দেখ মানুষটা কত ভালো, তোদের জন্য কত চিন্তা করে। এবার দিদি আর দিদির ভাই তারা আর কী বা ভাববে, তারা ভাবলো যে ঠিক আছে, যদি সিচুয়েশান ভালো হয়, ঠিকঠাক হয়, তাহলে ভালোই, খারাপ তো কিছু না। তো সেদিন সন্ধেবেলা ওই লোকটি আর কি কাটলেট এনেছিল, তো সবাই মিলে সেগুলো খাওয়া হয়। এবং খাওয়ার সময় দিদি কিছুই বুঝতে পারেনি, বা দিদির ভাইও কিছু অস্বাভাবিক কিছুই বুঝতে পারেনি। এবং ওরা একটু অবাক হয়েছিল ঠিকই, যে হঠাৎ করে যে মানুষটা ওদের খুব একটা পছন্দ করে না, সে হঠাৎ এত মিষ্টি মুখে কথা বলছে, একসাথে খাওয়া দাওয়া হলো। এবং দিদির ভাই আবার দিদিকে এটাও বলে যে হয়তো লোকটা ভালোই, আমরাই হয়তো লোকটাকে একটু খারাপ ভাবছি। যাই হোক, তো সেদিনের মতো কেটে যায়। পরের দিনটাও খুব নর্মাল, কিছুই হয় না। তার পরের দিন, মানে এই জিনিসটা খাওয়ার পরের দিন হঠাৎ করেই দিদি এবং দিদির ভাইয়ের প্রচণ্ড বমি হতে থাকে। এবার অনেক সময় উল্টোপাল্টা খেলেও বমি হতে পারে, পেট খারাপ হলে বমি হতে পারে। তো বমি হওয়াটা তো খুব অস্বাভাবিক বিষয় নয়। তো দিদি এবং দিদির ভাই ভাবলো যে হয়তো কিছু খাওয়া দাওয়া হয়েছে, সেটার জন্যই পেটে কিছু এত খারাপ চলে গেছে বা বদহজম হয়েছে, সেই জন্য হয়তো বমি হচ্ছে। যাই হোক, তো ওরা পাশে একটা ফার্মাসির দোকান থেকে এমনি মুখে বলে একটা ওষুধ নিয়ে আসে, এবং সেই ওষুধটা খায়। এবং খাওয়ার পরে দুজনেরই বমির যে, মানে কিছু খেলেই যে বমি হয়ে যাচ্ছিল, সেই বিষয়টা একটু হলেও কন্ট্রোল হলো। এরপরে মানে শুরু হলো ওদের জীবনের আসল ট্র্যাজেডি। বমিটা বন্ধ হলো ঠিকই, বাট তারপর থেকেই দিদি এবং দিদির ভাইয়ের অসহ্য গায়ে হাত পায়ে জ্বালা শুরু হলো। মানে দিদি যেটা লিখেছে যে লঙ্কা বাটা, মানে হাতে লাগলে, যেমন লঙ্কা, খুব ঝাল লঙ্কা যদি বেটে যদি কোনোভাবে যদি সেই বাটাটা হাতে লেগে যায়, তাহলে যেমন অনেকক্ষণ ধরে হাতটা জ্বলতে থাকে, একদম সেই রকম জ্বালা পোড়া শুরু হলো। এবং এই জ্বালা পোড়াটা যে সবসময় হচ্ছে তা নয়, ওই সন্ধ্যের পর থেকে ভোর অবধি এই জ্বালা পোড়াটা থাকছে, কিন্তু যখন সকাল হচ্ছে তখন আবার এটা ঠিক হয়ে যাচ্ছে। এবার প্রথম দিন যখন এই জিনিসটা হয়, ওরা তো বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হলো। আর ওই যে বললাম, ওদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ওরা কি খাচ্ছে, কি পড়ছে, এগুলো তদারকি করা বা এগুলো দেখাশুনো করার জন্য ওদের কিন্তু ওই সংসারে কেউ ছিল না। ওনার মা যন্ত্রের মতো কাজ করতো, ওদের হয়তো 1-2বার জিজ্ঞেস করতো কেমন আছিস কিনা, ঠিক আছিস কিনা, কিন্তু ওর মা না পুরো পুতুলের মতো আচরণ করতো, কথাবার্তা খুব লিমিটেড বলতো। ওনার হাজব্যান্ড ওনাকে যা বলতো উনি সেটাই করতো, সেটাই বিশ্বাস করতো। এরা কিছু বললেও সেটা শুনতো না, বা শুনলেও সেটাকে অবিশ্বাস করতো, এইরকম। এবার যখন 2-3 দিন ধরে রাতের বেলা, মানে সন্ধ্যের পর থেকে পুরো রাত পর্যন্ত ওদের যখন এরকম জ্বালা পোড়া করছে, তখন দিদি ভাবছে যে আমি তো এত কষ্ট পাচ্ছি, ভাইটাও এত কষ্ট পাচ্ছে। তো তখন ভাবলো যে আমরা ডাক্তারের কাছে যাব। তো দিদি তখন কলেজে পড়ে, তো সেই সময় একটা ডাক্তারের আর কি খোঁজ পায়, এবং অনেক কষ্টে দিদি আর দিদির ভাই দুজনে মিলে সেই ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু দেখে, এখন তো বুঝতেই পারছেন, এরকম একটা কথা শুনলে ডাক্তাররা তো আর শুধু শুধু জাস্ট এমনি ওষুধ দেয় না, অনেক টেস্টও লেখে। তো ওদের
রিসেন্ট রিলিফের জন্য আর কি একটা প্রাইমারি ওষুধের কথা ডাক্তার মেনশন করে যে সেই ওষুধটা খাওয়া শুরু করতে হবে এবং তার সাথে সাথে কিছু টেস্ট করতে দেয়। এবং ডাক্তারবাবু যেটা প্রাইমারি দেখে বলেন যে না, স্কিনে মনে হয় না কোনো তোমাদের সমস্যা হয়েছে, এবং অন্য যেহেতু আর কোনো সিমটমস নেই, তো ডাক্তারবাবু একটু কনফিউজ ছিলেন, তো সেই জন্যই আরও বেশ কিছু টেস্ট করতে দেয়। কিন্তু ঘটনা হচ্ছে মা নেই, মানে মা বাবা থেকেও নেই, এবার ওরা কোথায় গিয়ে গিয়ে টেস্টগুলো করবে। যাই হোক, তো ওদেরকে একটা ওষুধ খাওয়ার জন্য দিয়েছিল আর একটা অয়েনমেন্ট গায়ে লাগানোর জন্য দিয়েছিল। তো ওরা সেটাই কন্টিনিউ করলো। তো সেটা করার ফলে যেটা হলো যে প্রচণ্ড যে গা হাত পা জ্বলছিল, সেই প্রচণ্ড জ্বলাটা একটু কমলো এবং দিদি পরিষ্কার বুঝতে পারছিল যে ওই যে ওরা সন্ধেবেলা সেদিন খাওয়া দাওয়া করেছিল, সেই খাওয়ার মধ্যে নিশ্চয়ই কিছু ছিল। কারণ ওই খাবারটা যখন খাচ্ছিল তখন দিদি একটা অদ্ভুত গন্ধ পায়, যেটা কোনো খাবার থেকে আসার কথা না, একটা ওষুধ টাইপের গন্ধ পেয়েছিল। এবার যেহেতু সেই মুহূর্তে সবাই গল্প করছিল, একটা সুন্দর পারিবারিক মুহূর্ত ছিল, সেই জন্য দিদির মনে না বিষয়টা অতটাও স্ট্রাইক করেনি। কিন্তু দিদি বুঝতে পারে যে খাওয়ার পরে হয়তো কিছু হয়নি, বাট খাওয়ার ঠিক সাথে সাথে দিদির একটা কীরকম ফিলিংস আসছিল, হয় না যে একটা গাট ফিলিং। এবার এই সময়ে যখন দিদি কলেজে পড়ে, তো সেই সময় থেকেই দিদির সাথে একটি ছেলের আলাপ হয়, যেই ছেলেটি দিদির থেকে কিছুটা আর কি সিনিয়র ছিল। তো দিদির পরিবারের এরকম অবস্থা, না মায়ের ভালোবাসা পাচ্ছে, না বাবার স্নেহ পাচ্ছে, সব দিক থেকেই আর কি দিদি একটা প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যে ছিল। তো সেই সময় ওই ছেলেটি যখন দিদির জীবনে আসে, দিদি ছেলেটিকে খুব যাকে বলে আঁকড়ে ধরে বাঁচা, দিদির জীবনে কিন্তু সেই ছেলেটি সেরকমই একটা জায়গা তৈরি করে নেয় খুব অল্প সময়ের মধ্যেই। এবং দিদির সাথে সেই ছেলেটির প্রেম হয়, ভালোবাসা হয় এবং দিদি সমস্ত কথা ছেলেটিকে বলে। ছেলেটি কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ ছিল। ছেলেটি বলে যে ঠিক আছে, তোমাকে আমি একটা দিদিকে একটা পার্ট টাইম কাজ জোগাড় করে দেয় এবং দিদির ভাইকে কিন্তু অনেক হেল্প করতো ছেলেটা। ইন দ্য মিন টাইম দিদির আর কি, বিশেষত দিদির ক্ষেত্রে এটা হতো, সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই প্রচণ্ড শরীর খারাপ হয়ে যেত। এতটাই শরীর খারাপ হয়ে যেত যে দিদি বিছানা থেকে উঠতে পারতো না। আর দিদির ভাইয়ের ক্ষেত্রে যেটা হলো, দিদির ভাই প্রায় প্রত্যেক দিন ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, যে স্বপ্নগুলো দেখার কোনো কারণই নেই। আর এর আগে কোনোদিনও দিদির ভাই ওরকম ভয়ঙ্কর স্বপ্ন কোনো দেখেই নেই। এবং দিদির ভাই এতটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতো যে একটা বড় ছেলে, সে রাতের বেলা ও হলে শুতো, তো সে ভয় পেয়ে দিদির ঘরে চলে আসতো। এবার দিদিকে ডাকতো, আর দিদিরও প্রচণ্ড শরীর খারাপ লাগতো মাঝে মধ্যেই, কিন্তু ভাইয়ের কথা ভেবে, ভাইয়ের মুখের দিকে চেয়ে দিদি কিন্তু সেই জিনিসটাকে ইগনোর করতো। এই জিনিসটা চলছিল এবং দিদি একটা জিনিস বুঝতে পারছিল যে মাঝে মধ্যেই আর কি দিদি দেখতো যে ওই লোকটা, দিদির মা যাকে বিয়ে করেছে, তার হাজব্যান্ড আর কি, সে মাঝে মধ্যেই খাবারের হয়তো রান্নাঘরে খাবার ঢাকা রয়েছে, সেখানে কিছু একটা করতো। এবার একদিন দিদি স্পষ্ট দেখে যে একটা বিড়বিড় করে কিছু একটা মন্ত্র বলে ওদের যেখানে খাবারটা ঢাকা ছিল, দিদির এবং দিদির ভাইয়ের জন্য যেখানে খাবার ঢাকা ছিল, সেখানে কিছু একটা রাখলো, খাবারের মধ্যে কিছু একটা রাখলো। এবার সে চলে যাওয়ার পরে যখন দিদি সঙ্গে সঙ্গে ঢাকনাগুলো খোলে, দেখে কিছু নেই, বাট কিছু যে একটা ওখানে দিয়েছে সেটা কিন্তু দিদি স্পষ্ট দেখেছে। কিন্তু একদিন দিদি খায়নি, দিদির ভাইকেও খেতে দেয়নি, বাট কী খাবে, ঘরে না খেলে খাবেটা কী করে, তো বাধ্য হয়ে সেই খাবারই খেতে হয়েছে। তো দিদি একটা জিনিস বুঝতে পারছিল যে দিদির এবং দিদির ভাই রীতিমতো ক্ষতি করা হচ্ছে এখানে। কিন্তু ওই যে বলে যে দিদি আর দিদির ভাই তখন একটা এমনই সিচুয়েশনের মধ্যে ছিল যে ওদের পক্ষে সমস্ত রাস্তা যেন বন্ধ। এদিকে ওই ছেলেটির সাথে দিদির বেশ ভালো একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। দিদি খুব ভরসা করতো, খুব ভালোবাসতো। দিদি যেটা লিখেছেন ইমেলে, তো যথারীতি সেই ছেলেটিকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা সস্তায় বাড়ি ভাড়া খুঁজে দাও, কারণ আমি তো কষ্ট পাচ্ছি, ভাইটাও এত কষ্ট পাচ্ছে, এটা দেখে আমার খুব খারাপ লাগছে এবং আমি একদম নিশ্চিত যে ওই লোকটা আমাদের ক্ষতি করছে। দিদি আগের থেকে রোগা হয়ে গেছে। দিদি আর দিদির ভাই খেতে খুব ভালোবাসতো এবং ওরা না একটু হেলদি ছিল। তো
ওই লোকটা, ইভেন দিদির মা পর্যন্ত বলতো যে তোরা খেয়ে খেয়ে এত মোটা হয়ে যাচ্ছিস, তোদের তো বিয়ে হবে না, তোর ভাই চাকরি বাকরি করবে কি করে। মানে যেখানে ওদের স্বাস্থ্য ঠাস্থ্য সব কিছু ঠিকঠাক ছিল, ভালো ছিল, সেই জায়গা থেকে দিদি তো রোগা হয়েছিল, দিদির ভাই আরও রোগা হয়ে গেছিলো এবং খুব দুর্বল হয়ে গেছিলো। এবং এই সবাই দিদি একটা পার্ট টাইম কাজ শুরু করেছিল। আর দিদির যে বয়ফ্রেন্ড ছিল সেও খুব ভালো ছিল, সে খুব সাপোর্ট করতো, দিদিদেরকে ফিনান্সিয়ালও হেল্প করতো। তো এরকম করে যখন দিদি 3rd ইয়ারে, তখন দিদি আর দিদির ভাই একটা বাড়িতে, মানে ওনারই আর কি বয়ফ্রেন্ড সেই সময় যে ছিল, সে একটা বাড়ি রেকমেন্ড করে। তো সেখানে দিদি আর দিদির ভাই শিফট করে যায় বাড়ি ছেড়ে দিয়ে। এবং দিদি এবং দিদির ভাই আশা করেছিল যে যখন ওরা ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে আসবে, দিদির মা ওদেরকে আটকাবে বা জানতে চাইবে যে কেন তোরা বাড়ি ছেড়ে দিচ্ছিস, কেন তোরা আমাকে ছেড়ে অন্য জায়গায় থাকবি। ভেবেছিল যে তখন হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেখানেও কিন্তু ওদের একটা মন ভাঙলো। দিদির মা একবারও জানতে চায়নি যে তোরা কেন চলে যাচ্ছিস বা কেন যাবি, কি অসুবিধে হচ্ছে তোদের। দিদির মা একবারের জন্য জানতে চায়নি। উল্টে উনি এমন একটা বিহেভিয়ার করেছিলেন যেন উনি বেশ বাঁচলেন, ভালোই হলো, এরকম টাইপের। এটাও দিদিরা দিদির ভাই ভীষণ রকমভাবে খারাপ লাগে। এরপরে দিদি ওনার ভাইকে কলেজে হস্টেলে থেকে পড়ার ব্যবস্থা করে দেয়। মানে দিদির ভাই যখন কলেজে ওঠে তখন একটা রেসিডেন্সিয়াল আর কি বিষয় যাতে থাকে, সেখানে যাতে হস্টেল পায়, সেই ব্যবস্থা করে দিদির ভাই হোস্টেল নিয়ে চলে গেল। এদিকে দিদি তখন কলেজ কমপ্লিট হয়ে গেছে, দিদি একটা জায়গায় চাকরিতে ঢুকেছে। যাই হোক, তো দিদির বয়ফ্রেন্ড এমনিতে খুবই ভালো ছিল, খুব সাপোর্ট করতো, অনেক ফিনান্সিয়াল ছোটোখাটো সাপোর্টও করেছে। বাট দিদি সবসময় ওনার বয়ফ্রেন্ডকে বলতো যে দেখো এখনও তো আমি কষ্ট করছি, পরে না হয় আরেকটু কষ্ট করব, চলো আমরা বিয়ে করে নিই। এবার দিদি বুঝতে পারতো যে ওনার বয়ফ্রেন্ড কিছুতেই বিয়ে ওনাকে করতে চায় না। মানে বারবার কথা ঘুরিয়ে দিচ্ছে, বলছে না আমার থেকে তোমার 7 বছর বয়স কম, তুমি এখনও ছোট আছো, তুমি এখনই কেন বিয়ে করবে। তো দিদি বলতো যে দেখো আমি এভাবে একা একা এখানে থাকি, আগে ভাই ছিল, ভাইকে আমি পাঠিয়ে দিয়েছি হস্টেলে, তো এভাবে থাকার কি মানে। তো বয়ফ্রেন্ডটা না বিয়ে করতে চাইতো না। যাই হোক, তো একদিন দিদি তার সেই বয়ফ্রেন্ডের সাথে খুব ঝামেলা অশান্তি করে এবং তারপরে দিদির যে বয়ফ্রেন্ড সে রাজি হয় বিয়ে করতে। সে বলে যে ঠিক আছে, আমরা একটা মন্দিরে গিয়ে বিয়ে করব। তো দিদি তাতেই রাজি হয়ে যায়। এবং দিদির বয়ফ্রেন্ড সেই সময় বলেছিল যে দেখো আমার বাড়িতে একটা সমস্যা চলছে, আমি এই মুহূর্তে বাড়িতে বিয়ের কথা বলতে পারবো না, বাড়িতে যখন আমি বিয়ের কথাটা জানাবো তখন আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে নেব, কারণ তোমার বাড়ির এরকম কন্ডিশন, আমার বাবা মা এটা শুনে হয়তো তাদের মনে হতে পারে যে তাদের ছেলের বিয়েটা সেভাবে হচ্ছে না। কারণ দিদির পক্ষে তার অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার মতো কেউ নেই, না ওনার মা বিয়েটা দেবে, না ওনার বাবা বিয়েটা দেবে। আর দিদির ভাইয়ের নামে যে টাকাটা ফিক্সড ডিপোজিট ছিল, সেটা দিদি আর কি খুব আর কি এমার্জেন্সি ছাড়া সেটাকে খরচা করবে না বলেই ঠিক করেছিল। তো দিদি ভাবলো যে সত্যি তো, আমি একটা যেরকম পরিবার থেকে উঠে এসেছি, কোনো ভালো পরিবারই চাইবে না এরকম একটা বাড়ির মেয়ের সাথে তাদের ছেলে বিয়ে দিতে। তো দিদি বলল ঠিক আছে। তো ওরা অনেকটা দূরে বসিরহাটের দিকে আর কি যায় এবং সেখানে ওই ছেলেটির নাকি এক আত্মীয় ছিল, তো তাদের সাথেই ও একটা মন্দিরে যায় এবং সেখানে গিয়ে দিদির সাথে ওনার কি মন্দিরে বিয়েটা হয়ে যায়। এবার বিয়ের পরের প্রথম 6-7 মাস দিদির কিন্তু খুব ভালো কাটে, কিন্তু 6-7 মাস পর থেকেই দিদির সেই বয়ফ্রেন্ড, মানে যাকে বিয়ে করেছিলেন, অর্থাৎ হাজব্যান্ডই তখন বলা যেতে পারে, তার কিন্তু আস্তে আস্তে ব্যবহার চেঞ্জ হতে লাগলো। ব্যবহার চেঞ্জ হতে থাকে এবং দিদি প্রচণ্ড রকমভাবে শকড হয়ে যায়। যে মানুষটা এত ভালোবাসতো, যে মানুষটা দিদিকে একটা সময় এত সাপোর্ট করেছে, এত হেল্প করেছে, সেই মানুষটা কিভাবে বদলে যাচ্ছে। দিদি অনেকবার জিজ্ঞেস করে যে তোমার ব্যবহার কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি তুমি আমাকে মিথ্যে কথা বলছো, কেন বলছো এরকম, অনেকবার দিদি জিজ্ঞেস করে, বাট কোনো সদুত্তর পায় না। তো তারপরে দিদি একদিন জানতে পারে যে, মানে জানতে পারে বলতে কিছুটা মানে ভাষা শুনেছিল, এবং সেটা শুনে যখন দিদি তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে যে আমি এরকম শুনেছি, এটার মানেটা কি, তো তখন সে বলে
যে অ্যাকচুয়ালি দিদি যেটা শুনেছিল যে দিদির হাজবেন্ড একটি মেয়ের সাথে মাঝে মধ্যে দেখা করে কোনো একটা জায়গায়। তো তখন যখন ব্যাপারটা বলে, তো তখন ওনার হাজবেন্ড বলে যে দেখো, আমার বাবা মা একজনের সাথে বহুদিন আগে থেকেই বিয়ে ফিক্স করে রেখেছিল, এবার আমাকে বাড়ি থেকে প্রচণ্ড চাপ দিচ্ছে, আর আমি বাড়িতে তোমার কথা বলেছি, কিন্তু আমার বাবা মা বলেছে আমরা এই বিয়েটা মানি না, আর আমি যদি এখন এই মেয়েটাকে বিয়ে না করি, আমার মা বলে দিয়েছে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার কিছু করার নেই, আমাকে এই বিয়েটা করতে হবে। এবং দিদিকে তার হাজবেন্ড একটা মানে আর কি রাস্তা বলে, একটা আর কি অপশান দেয় বলা যেতে পারে, যে তুমি যেমন আমার স্ত্রী হিসেবে রয়েছো, তুমি এখানেই থাকবে, এই বাড়ির ভাড়া আমি দেবো, তোমার খরচাপাতি যা লাগে আমি দেবো, কিন্তু আমাকে এই বিয়েটা করতে হবে। তুমি তোমার মতো এখানে থাকবে, আমি তোমার কাছে সপ্তাহে 2-3 বার আসবো, বাকি সময়টা আমি আমার ঘরে মানে ওই যাকে বিয়ে করব তাকে দেব। তো দিদিকে বলে যে তোমার কাছে একটা রাস্তাই খোলা আছে, তুমি আমি যেটা বলছি তুমি সেটা মেনে যাও। তো দিদি বুঝতে পারে না যে দিদি কি করবে, মানে যাকে এত ভালোবাসলো, যাকে আঁকড়ে ধরে জীবনটাকে দিদি নতুনভাবে শুরু করলো, সেই মানুষটা যে দিদিকে এত বড় ধোঁকা দেবে সেটা দিদি ভাবতে পারেনি। এবং অনেকভাবে দিদি ছেলেটাকে বোঝানোর চেষ্টা করে যে এটা ভুল, তুমি এটা ভুল ভাবছো, এটা ঠিক না। দিদি কিন্তু কোনোভাবেই তার বয়ফ্রেন্ডকে না কনভিন্স করতে পারে না। তো দিদির খুব খারাপ লাগে, খুব মানে লাগে। দিদি তখন বলে যে দেখো, এভাবে তো হয় না, তুমি একজনকে বিয়ে করবে, আইনিভাবে বিয়ে করবে, আর এদিকে আমিও থাকবো, এরকম হয় না। তা আমি তোমাকে মুক্তি দিলাম, আমাদের তো রেজিস্ট্রি হয়নি, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, যাও তুমি বিয়ে করো। এবং সেখানেও দিদি ভেবেছিল যে হয়তো ওনার মানে যার সাথে এতদিনের প্রেম ছিল, যাকে যে বয়ফ্রেন্ড থেকে হাজব্যান্ড হলো, সে হয়তো ফিরে আসবে, কিন্তু বাস্তবে এরকম কিছুই হলো না। সেই ছেলেটা কিন্তু নির্দিষ্ট দিনে বিয়ে করে নিল। এবং দিদি তখন রাগে দুঃখে অপমানে ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে দিদি অন্য একটা জায়গায় ভাড়া উঠে গেল। এবং তারপরে দিদি একদম ওই স্টেটই ছেড়ে দিল। তারপরে উনি পুনে চলে গেল, একটা চাকরির অফার পেয়ে উনি পুনে চলে গেল এবং সেখানেই দিদি থাকা শুরু করে। এবং এই কলকাতা ছেড়ে পুনে যাওয়ার এর মাঝখানে ওই বসিরহাটে দিদি একজন তান্ত্রিকই বলা যেতে পারে, একজন মানুষের সন্ধান পায়, যে নাকি মানে মানুষের এরকম কেউ কারোর সাথে ক্ষতি করলে, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করলে সে নাকি তার ওষুধ দেয়, এবং সেই ওষুধটা নাকি এমনই দেয় যে যে বিশ্বাসঘাতকতা করেছে বা যে অশান্তি করছে সে নাকি শাস্তি পায়। তো দিদি সেই কথা শুনে গেল, এবং সেই সময় দিদি লিখেছে যে আমার মাথা ঠিক ছিল না, আমি যাই এবং গিয়ে আমি বলি যে আমার মা আমার সাথে এই করেছে, আমার মা যাকে বিয়ে করেছে সে এতটা খারাপ লোক, এবং আমি যাকে বিয়ে করেছিলাম আমার স্বামী সেও আমার সাথে এরকম করেছে। এবং দিদি গিয়ে তাকে সেখানে স্পষ্ট বলে যে এরা যেন শাস্তি পায়। তো সেই জন্য সেখান থেকে বিভিন্ন ওষুধপত্র নিয়ে আসে এবং যা যা বলেছিল সব কিছুই করে। কিন্তু দিদি বুঝতে পারে যে 1-1.5 মাস করেও কিছু হচ্ছে না, সবার জীবন সবার মতো করে চলছে, সেখানে কেউই শাস্তি পাচ্ছে না, কিছুই হচ্ছে না। তো তারপরে দিদি সব ছেড়ে ছুড়ে দিয়ে পুনে চলে গেল। এর মধ্যে যেটা হলো, দিদি জানতে পারলো যে দিদির মা আর কি যাকে বিয়ে করেছিল সে হঠাৎ মারা গেছে, হার্ট ফেলিওর হয়ে মারা গেছে। যাই হোক, দিদি ততদিনে আর কি সমস্ত ওনার মায়ের সাথে সমস্ত আর কি সম্পর্ক বলুন বা যে বাঁধনটা ছিল, যে সম্পর্কের যে টানটা, সেটাও যেন অনেকটা চলেই গেছে। দিদি এরও দেখা করলো ওনার মায়ের সাথে, ওনার মা যেন কীরকম হয়ে গেল। তার 6-7 মাস পর ওনার মাও মারা গেলেন। ওনার বাবার এরপর থেকে কখনো সেভাবে যোগাযোগ রাখেনি, দিদি মাঝে মধ্যে যোগাযোগ করতো। তারপরে ওনার ভাই চাকরি বাকরি পেয়ে যায়, সেখান থেকে সে চাকরিতে অনেক উন্নতি করে। দিদির সাথে ভাইয়ের অনেক যোগাযোগ ছিল, কিন্তু উনি যেটা লিখেছেন যে আজ থেকে 5-6 বছর আগে দিদির ভাইয়ের বিয়ে হয়, এবং দিদির ভাইয়ের যখন বিয়ে হয় ভাইয়ের বউ কিন্তু খুব ভালো ব্যবহারই করতো, বাট কী করে যেন দিদির যে ভাইয়ের বউ সে হঠাৎই বছর 3 থেকে দিদির সাথে খুব খারাপ বিহেভিয়ার করতে থাকে, এবং দিদির ভাইকে বলতে থাকে যে তুমি দিদির সাথে বেশি কথা বলবে না, যোগাযোগ রাখবে না, সম্পর্ক রাখবে না, এবং এটা দিদি শুনতেও পায়, জানতেও পারে। তো তারপর থেকে নাকি দিদি একদিন ওনার ভাইকে বলে দেয় যে তুই আর কোনোদিন আমার সাথে দেখা করতে আসবি না, তো যদি আমার সাথে ইচ্ছা হয় কথা বলা তুই ফোন করবি, আমি ফোন তুলব, তোর বউ যখন পছন্দ করে না তুই আর আমার সাথে যোগাযোগ রাখিস, আমি কারোর সাথেই আর যোগাযোগ রাখতে চাই না। তো এই মুহূর্তে দিদি একদমই একাকী জীবন কাটায়, এবং
এর মধ্যে নাকি দিদির হাজব্যান্ড, সেই যাকে বিয়ে করেছিল, সে নাকি দিদিকে ফোন করেছিল এবং বলেছে যে আমি তোমার সাথে ভুল করেছি, তুমি আবার আমার জীবনে ফিরে এসো, আমি তোমার সাথে অন্যায় করেছি। কিন্তু দিদির এই বিষয়গুলো এতটাই তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে, এতটাই দিদির খারাপ লেগেছে, মান সম্মানে লেগেছে যে দিদি আর যদিও প্রশ্নই ওঠে না তার জীবনে আর ফেরত যাওয়া। তো দিদি তার জীবনেও আর ফেরত যায়নি, উনি একাই আছেন এবং দিদি সেই জন্য ইমেলের শুরুতেই লিখেছিল যে এই পৃথিবীতে উনি সম্পূর্ণ একা। তো শেষ সময় ওনার মা নাকি ওনাকে বলেছিলেন যে আমি যদি আরেকটু অ্যাডজাস্ট করতাম তোর বাবার সাথে তাহলে হয়তো আজকে এই পরিণতি হতো না। ভাবুন, এই একটা ডিভোর্স সবার জীবনকে কিন্তু নষ্ট করে দিল। এটাই ছিল ঘটনা। আমার তো ভীষণই খুবই খারাপ লেগেছে ঘটনাটা শুনে, এবং আমার চোখ থেকে জলও এসে গেছিলো যে কত কিছু ঘটে আজকের দিনে। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, আর আপনাদের মতামত কী সেটাও কিন্তু কমেন্ট করে জানান। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।